রাত তখন ঠিক কতটা সেটা আজও আমি বলতে পারি না। ঘড়ির কাঁটা দেখার মতো সাহস আমার ছিল না। শুধু মনে আছে জানালার বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। টিনের চালে বৃষ্টির শব্দ এমনভাবে পড়ছিল যেন হাজার হাজার আঙুল একসঙ্গে ছাদের উপর টোকা দিচ্ছে। মাঝে মাঝে দূরে কোথাও বজ্রপাত হচ্ছিল, আর সেই আলো ঘরের দেয়াল, দরজা, জানালা সবকিছু এক মুহূর্তের জন্য সাদা হয়ে উঠছিল। আমি একা ছিলাম। ঘরের বাতিটা জ্বলছিল। তবুও কেন জানি মনে হচ্ছিল ঘরের ভেতর আমার সঙ্গে আরও কেউ আছে। সেই রাতেই প্রথম চিঠিটা এসেছিল। একটা পুরনো বাদামি খাম। খামের উপর আমার নাম লেখা ছিল। কিন্তু যে হাতের লেখায় আমার নামটা লেখা হয়েছিল সেই হাতের লেখাটা আমি চিনতাম। খুব ভালো করেই চিনতাম। কারণ সেই হাতের লেখার মানুষটা মারা গিয়েছিল ঠিক 1 বছর আগে। মারা যাওয়ার আগে সে আমাকে শেষবার বলেছিল, আমি যদি কখনো তোমাকে চিঠি লিখি উত্তর দিও না গি। তখন আমি কথাটার মানে বুঝিনি। সেদিন রাতে বুঝেছিলাম। চিঠিটা আমার দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমি তখন বিছানায় বসে একটা পুরনো বই পড়ছিলাম। হঠাৎ দরজার নিচে কাগজ ঘষ্টে যাওয়ার মতো শব্দ শুনলাম। খাস। আমি প্রথমে ভেবেছিলাম বাতাসে কোনো কাগজ উড়ে এসেছে। কিন্তু ঘরে বাতাস ঢোকার কোনো রাস্তা ছিল না। দরজা জানালা সব বন্ধ। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। দরজার কাছে গিয়ে নিচে তাকাতেই দেখি একটা খাম। বাদামি রঙের। ভেজা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো খামের উপর এক ফোঁটা পানিও ছিল না। যেখানে দরজার নিচ দিয়ে ঢুকেছে সেখানে মেঝে শুকনো। আমি খামটা হাতে তুলে নিলাম। আর তখনই বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। কারণ খামের ওপর লেখা রায়হান কে গি। আমার নাম। আর নিচে খুব জরুরি ই। লেখাটা আমি চিনতাম। এটা ছিল আরিফের হাতের লেখা। আরিফ, আমার সবচেয়ে কাছের বন্ধু, যে 1 বছর আগে মারা গিয়েছিল। আরিফ মারা যাওয়ার দিনটা আমি কখনো ভুলতে পারব না। সেদিনও বৃষ্টি হচ্ছিল। ওকে শেষবার দেখেছিলাম একটা পুরনো ঘরের সামনে দাঁড়িয়ে। চোখ দুটো অস্বাভাবিক রকমের ভীত ছিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে তোর? আরিফ তখন আমার হাত শক্ত করে ধরে বলেছিল, রায়হান, আমার যদি কিছু হয় তুই ওই ঘরে যাবি না ঘি। আমি হেসে বলেছিলাম, কোন ঘর? সে চারপাশে তাকিয়ে খুব নিচু গলায় বলেছিল, যে ঘরে চিঠিগুলো রাখা আছে গি। আমি আবার হাসতে চেয়েছিলাম, কিন্তু ওর মুখ দেখে হাসতে পারিনি। আরিফ বলেছিল, ওগুলো মানুষের চিঠি না গি। আমি জিজ্ঞেস করেছিলাম, তাহলে কার? সে উত্তর দেয়নি। শুধু বলেছিল, মরা মানুষের। সেই রাতেই আরিফ মারা যায়। কেউ জানত না কিভাবে। শুধু সকালে ওকে তার ঘরের ভেতর মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। জানালাও বন্ধ। কোনো আঘাতের চিহ্ন ছিল না। কিন্তু মৃত্যুর পর ওর ডান হাতের মুঠোর ভেতর একটা কাগজ পাওয়া গিয়েছিল। সেই কাগজে শুধু একটা বাক্য লেখা ছিল, ওকে চিঠিটা দিও না গি। তখন আমরা কেউ বুঝিনি ও কে। আজ বুঝেছিলাম। ওটা আমি। আমি খামটা হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। খাম খুলব কিনা বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল খামটা খুললেই এমন কিছু দেখব যেটা দেখার পর আর আগের জীবনে ফিরতে পারব না। তবু কৌতূহল মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। আমি খামটা খুলে ফেললাম। ভেতরে একটা মাত্র কাগজ। কাগজটা পুরনো, হলদেটে। কিন্তু কাগজের গায়ে একটা অদ্ভুত গন্ধ ছিল। ভেজা মাটির মতো। পুরনো কবরের মাটির মতো। আমি কাগজটা খুললাম। তারপর পড়লাম, রায়হান, আমি জানি তুই এই চিঠিটা পড়ছিস। আমি জানি তুই ভাবছিস একজন মৃত মানুষ কিভাবে চিঠি লিখতে পারে। আমিও জানতাম না। যেদিন প্রথম চিঠিটা আমার কাছে এসেছিল সেদিন আমিও হাসছিলাম। কিন্তু তুই হাসিস না। কারণ এখনো সময় আছে। আমার মৃত্যুর কারণ কেউ জানে না। কিন্তু আমি জানি। আমি মারা যাইনি। আমাকে নিয়ে যাওয়া হয়েছে। আর যে জায়গায় আমাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে এখনো আমার চিঠিগুলো লেখা হচ্ছে। প্রথম চিঠির পর দ্বিতীয় চিঠি আসবে। দ্বিতীয় চিঠির পর তুই একটা শব্দ শুনবি। তৃতীয় চিঠির পর তুই তাকে দেখতে পাবি। আর চতুর্থ চিঠির পর সে তোকে নিয়ে যাবে।
একটা কথা মনে রাখিস, চিঠির কোনো প্রশ্নের উত্তর দিবি না, চিঠিতে নিজের নাম পড়ে শোনাবি না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি কোনো চিঠিতে লেখা থাকে আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খুলবি না, কারণ বাইরে আমি থাকব না। আরিফু। চিঠিটা পড়ে আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে থাকলাম। তারপর নিজেকে বোঝালাম, এটা নিশ্চয়ই কারো বাজে মজা। কেউ আরিফের হাতের লেখা নকল করেছে, হয়তো আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি খামটা ছিঁড়ে ফেলে দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই দরজায় টোকা পড়ল। ঠক। আমি জমে গেলাম। কিছুক্ষণ পর আবার ঠক ঠক। আমি নিঃশ্বাস বন্ধ করে দরজার দিকে তাকিয়ে রইলাম। তারপর বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এল। খুব পরিচিত কণ্ঠ, খুব শান্ত কণ্ঠ। রায়হান। আমার বুকের ভেতর যেন কেউ বরফ ঢেলে দিল, কারণ সেই কণ্ঠ আরিফের। আমি কোনো উত্তর দিলাম না। বাইরে আবার ডাক এল। রায়হান, দরজা খোল। আমার হাত পা অবশ হয়ে যাচ্ছিল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর দরজার নিচের ফাঁক দিয়ে একটা ছায়া দেখা গেল। কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করতে চেয়েও পারলাম না। কণ্ঠটা আবার বলল, আমি আরিফ। আমার চোখের সামনে তখন সেই চিঠির শেষ লাইন ভেসে উঠল। দরজা খুলবি না, কারণ বাইরে আমি থাকব না। আমি দরজা খুললাম না। প্রায় 5 মিনিট পর টোকা বন্ধ হয়ে গেল। তারপর পায়ের শব্দ ধীরে ধীরে দূরে সরে গেল। আমি তখনও দরজার দিকে তাকিয়ে। হঠাৎ দরজার নিচ দিয়ে একটা কাগজ ঢুকে এল। আমি নড়লাম না। কাগজটা নিজে নিজেই মেঝের উপর দিয়ে একটু এগিয়ে এসে থেমে গেল। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকার পর সাহস করে কাগজটা তুলে নিলাম। সেখানে লেখা, তুই দরজা খুললি না কেন? আমি কাগজটা হাত থেকে ফেলে দিলাম। তারপর বুঝলাম, এটা দ্বিতীয় চিঠি। আরিফ বলেছিল, দ্বিতীয় চিঠির পর আমি একটা শব্দ শুনব। আমি চারপাশে তাকালাম। কোনো শব্দ নেই, শুধু বৃষ্টি। তারপর হঠাৎ ঘরের ভেতর থেকে শব্দ এল। খসখস খসখস, যেন কেউ আমার ঠিক পেছনে বসে কাগজে লিখছে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, কিন্তু আমার টেবিলের উপর একটা কলম পড়ে আছে। আমি নিশ্চিত ছিলাম কলমটা সেখানে ছিল না। কলমটা নড়ছিল, ধীরে ধীরে, নিজে নিজে। তারপর কাগজের উপর একটা অক্ষর আঁকা হলো, রই। আমি পিছিয়ে গেলাম। কলমটা আবার নডল, জেউই। ই নখি। আমার নাম। আমার নামটা কাগজে লেখা হচ্ছিল। আমি চিৎকার করে বললাম, থাম। কলমটা থেমে গেল। ঘর নিস্তব্ধ। তারপর কাগজের উপর শেষ একটা শব্দ লেখা হলো, এসো। আমি সারা রাত আর ঘুমাইনি। ভোর হওয়ার পর প্রথম কাজ ছিল আরিফের পুরনো জিনিসপত্র খোঁজা। আমি জানতাম ওর মৃত্যুর পর ওর পরিবারের লোকজন অনেক জিনিস সরিয়ে ফেলেছিল। তবু কিছু পুরনো বাক্স আমার কাছে ছিল। আমি বাক্সগুলো খুলতে শুরু করলাম। পুরনো বই, কিছু ছবি, একটা ঘড়ি, কয়েকটা ডায়েরি, আর নিচে একটা কাঠের ছোট বাক্স। বাক্সটা আমি আগে কখনো দেখিনি। তালাবদ্ধ ছিল না। ঢাকনা খুলতেই দেখি ভেতরে অনেকগুলো চিঠি। সবগুলো একই রকম বাদামি খামে। প্রতিটা খামের উপর একটা করে নাম লেখা। কেউ জীবিত, কেউ মৃত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সবচেয়ে নিচে একটা খাম ছিল। সেটার ওপর লেখা, রায়হান। আমি খামটা তুলতেই বুক কেঁপে উঠল, কারণ সেটা ছিল তারিখ দেওয়া। তারিখটা আরিফের মৃত্যুর 3 দিন পরের। অর্থাৎ চিঠিটা লেখা হয়েছিল আরিফ মারা যাওয়ার পর। আমি কাপা হাতে খামটা খুললাম। ভেতরে লেখা ছিল, রায়হান, তুই যদি এই চিঠি পেয়ে থাকিস, তাহলে প্রথম চিঠি ইতিমধ্যেই তোর কাছে গেছে। আমি জানি তুই এখন আমার পুরনো বাক্স খুলেছিস। আমি এটাও জানি তুই ভাবছিস আমি মারা যাওয়ার পর এই চিঠি কিভাবে লিখলাম। উত্তরটা সহজ না। আমি এই চিঠি মৃত্যুর পর লিখিনি।
আমি লিখেছিলাম মৃত্যুর আগেই। কারণ আমি জানতাম আমি মরব। আমি জানতাম সে আমাকে নিয়ে যাবে। কিন্তু আমি জানতাম না সে আমার মৃত্যুর পরও আমাকে দিয়ে লিখিয়ে যাবে। চিঠিগুলো পুড়িয়ে ফেলিস না। চিঠিগুলো চিরিস না। কারণ চিঠিগুলো নষ্ট করলে সে রাগ করবে। তুই হয়তো ভাবছিস সে কে? আমি নামটা লিখতে পারছি না। কারণ তার নাম লিখলেই সে কাছে আসে। আর যদি তুই কখনো আমার কণ্ঠ শুনিস, মনে করবি সেটা আমি নই। আমি এখন যেখানে আছি সেখান থেকে তোকে দেখতে পাই। তুই যখন ঘুমাস আমি তোকে দেখি। তুই যখন আয়নার সামনে দাঁড়াস আমি তোকে দেখি। তুই যখন একা থাকিস আমি তোকে দেখি। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, তুই এখনো আমাকে দেখতে পাচ্ছিস না, কিন্তু খুব শিগগিরই পাবি। আরিফু। চিঠিটা পড়ে আমার মাথা ঘুরতে লাগল। আমি বাক্সটা বন্ধ করে ফেললাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম আরিফ হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। হয়তো ওর মৃত্যুর আগে এসব লিখেছিল। কিন্তু তারপর আমার চোখ পড়ল বাক্সের একেবারে তলায় থাকা একটা কাগজে। সেখানে একটা আঁকা ছবি। একটা দরজা। দরজার সামনে একজন মানুষ দাঁড়িয়ে। আর দরজার ওপরে লেখা, চিঠিঘর উ। আমি জীবনে কখনো এমন কোনো ঘরের কথা শুনিনি। কিন্তু ছবিটার নিচে আরিফ লিখেছিল, ঘরটা খুঁজে পেলেই সব শেষ হবে উই। সেদিন থেকে আমার জীবন বদলে গেল। প্রথমে ছোট ছোট ঘটনা ঘটতে লাগল। রাতে দরজায় টোকা, জানালায় কারো ছায়া, বাথরুমের আয়নায় এক মুহূর্তের জন্য একটা মুখ, ঘুমের মধ্যে কাগজ ছিঁড়ে যাওয়ার শব্দ। আর প্রতিদিন সকালে আমার টেবিলে একটা নতুন চিঠি। প্রথম কয়েকদিন আমি চিঠিগুলো খুলিনি। কিন্তু এক রাতে একটা চিঠি নিজে থেকেই খুলে গেল। খামের ভেতর থেকে কাগজ বেরিয়ে এসে মেঝেতে পড়ল। আমি সেটা পড়তে চাইনি। তবু চোখ চলে গেল লেখার দিকে। আজ তুই প্রথমবার আমাকে দেখবি গি। আমি কাগজটা ফেলে দিলাম। তারপর ঘরের বাতি নিভে গেল। অন্ধকার। আমি মোবাইলের আলো জ্বালাতে গেলাম। মোবাইল কাজ করছিল না। হঠাৎ জানালার কাছে টুপ করে একটা শব্দ হলো। আমি তাকালাম। জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে। লম্বা একটা ছায়া। মাথা নিচু। আমি স্থির হয়ে গেলাম। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল। কাচের ওপাশে মুখটা দেখা গেল। আরিফ। কিন্তু ওর মুখটা আর মানুষের মতো ছিল না। চোখ দুটো সম্পূর্ণ কালো। ঠোঁটের কোণ দিয়ে কালো তরল গড়িয়ে পড়ছে। ও কাচের ওপাশ থেকে আমাকে দেখছিল। তারপর ঠোঁট নাড়ল। আমি শব্দ শুনতে পেলাম না। কিন্তু বুঝতে পারলাম সে কি বলছে। চিঠি পড়িস না ঘি। আমি এক পা পিছিয়ে গেলাম। আর তখনই জানালার কাছে ভেতর দিক থেকে একটা হাতের ছাপ ফুটে উঠল। একটা নয়, দুটো, তারপর অনেকগুলো। যেন বাইরে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ কাছে হাত রেখে আছে। আমি দৌড়ে ঘরের দরজা খুলে বাইরে চলে এলাম। সারা রাত আর ঘরে ঢুকিনি। পরদিন সকালে যখন ফিরে এলাম, জানালার কাচ পরিষ্কার। কোনো হাতের ছাপ নেই। কিন্তু টেবিলের উপর একটা চিঠি। আমি খুললাম না। শুধু খামের ওপর লেখা দেখলাম, তুই আমাকে ভুল বুঝেছিস উই। তার নিচে, আমি তোকে বাঁচাতে চাই ই। সেই মুহূর্তে আমার মনে হলো হয়তো আরিফ সত্যিই আমাকে সতর্ক করছে। হয়তো ওর আত্মা আমাকে সাহায্য করতে চাইছে। কিন্তু কে তাকে আটকে রেখেছে? চিঠিগুলো কোথা থেকে আসছে? আর সেই চিঠিঘর কোথায়? আর সেই চিঠিঘর কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি আরিফের পুরনো ডায়েরি পড়তে শুরু করলাম। ডায়েরির প্রথম কয়েক পৃষ্ঠা সাধারণ বন্ধুত্ব, কাজ, জীবনের ছোটখাটো কথা। তারপর হঠাৎ লেখার ধরন বদলে গেল। একটা পাতায় লেখা, আজ একটা চিঠি পেলাম ঘে। পরের পাতা, চিঠিটা আমার নিজের হাতের লেখা গি। আরেক পাতা, চিঠিতে লেখা ছিল আমি 3 দিনের মধ্যে মারা যাব গু। তারপর, আমি হাসছিলাম। কিন্তু আজ তৃতীয় দিন ঘু। তারপরের পাতায় কালি ছড়িয়ে গেছে। শুধু কয়েকটা শব্দ পড়া যায়। দরজা খুলেছিলাম ঘি। ওটা মানুষ ছিল না ঘি। আমার নিজের মুখ কি আমাকে বলল উই। চিঠি লিখ উই। শেষে একটা বাক্য, আমি নিজের মৃত্যুর চিঠি নিজেই লিখলাম ঘে। আমি ডায়েরিটা বন্ধ করে ফেললাম।
তারপর মনে হল আরিফের মৃত্যুর দিনটা আবার মনে করা দরকার। আমি সেদিনের সবকিছু মনে করার চেষ্টা করলাম। সন্ধ্যার পর আরিফ আমাকে ফোন করেছিল। ও বলেছিল, তুই এখনই আসি? আমি জিজ্ঞেস করেছিলাম, কেন? সে বলেছিল, আমি একা থাকতে পারছি না গি। আমি ওর কাছে গিয়েছিলাম। ও তখন ঘরের মধ্যে পায়চারি করছিল। টেবিলের ওপর অনেকগুলো চিঠি। আমি একটা তুলে নিতে চাইলে সে চিৎকার করে বলেছিল, ধরিস না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে? সে বলেছিল, ওরা আমার নামে চিঠি লিখছে গি। আমি বলেছিলাম, কে? আরিফ আমার দিকে তাকিয়ে বলেছিল, যারা মারা গেছে গি। আমি হেসে বলেছিলাম, তুই পাগল হয়ে যাচ্ছিস গি। সে কিছু বলেনি, শুধু একটা চিঠি আমার হাতে দিয়েছিল। বলেছিল, এটা পড়। আমি চিঠিটা খুলিনি, কারণ তখনই বাইরে থেকে দরজায় টোকা পড়েছিল। ঠক ঠক। আরিফ আমার হাত চেপে ধরে বলেছিল, কেউ ডাকলেও দরজা খুলবি না গি। তারপর একটা কণ্ঠ এসেছিল, একজন বৃদ্ধ মানুষের কণ্ঠ। আরিফ। আরিফ তখন কাঁপছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, কে? সে ফিসফিস করে বলেছিল, যে আমার নাম জানে কি। তারপর সে আমাকে জোর করে বাইরে পাঠিয়ে দিয়েছিল। আমি সেদিন চলে এসেছিলাম। পরদিন সকালে শুনলাম আরিফ মৃত। আজ বুঝলাম, আমি যদি সেদিন ঘরে থেকে যেতাম হয়তো আমিও। ভাবনাটা শেষ করতে পারলাম না। সেদিন রাতেই তৃতীয় চিঠি এল। খামের ওপর শুধু লেখা, আজ রাতেই চিঠিঘরে যাবি গি। আমি চিঠিটা খুললাম। ভেতরে লেখা, তুই আমাকে খুঁজতে চাইছিস। আমিও চাই তুই আমাকে খুঁজে পাও। কিন্তু মনে রাখিস, চিঠিঘর কোনো নির্দিষ্ট জায়গায় নেই। এটা সেই ঘর যেখানে মৃত মানুষের শেষ কথা জমা থাকে। তুই ঘরটা খুঁজে পাবি যখন তোর নিজের চিঠি লেখা হবে। আজ রাতে তোর চিঠি লেখা হবে। তারপর দরজা খুলবে। ভয় পাস না, আমি থাকব। শেষ লাইনটা পড়েই আমি বুঝলাম, এটা আরিফের লেখা নয়। কারণ আরিফ কখনো আমাকে বলতো না, ভয় পাস না গি। ও বলতো, ভয় পেলে পালিয়ে যাস গি। আমি চিঠিটা টেবিলে রাখলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম। রাত বাড়ল। বৃষ্টি শুরু হলো। বাতাসে জানালা কাঁপছিল। ঠিক মধ্যরাতের কাছাকাছি কলমটা আবার নড়তে শুরু করল। আমি এবার টেবিলের দিকে তাকিয়েছিলাম। কেউ নেই। তবু কলম নিজে নিজে কাগজে লিখছে। 1 লাইন, 2 লাইন, তারপর পুরো একটা পৃষ্ঠা। আমি উঠে গিয়ে কাগজটা পড়লাম। সেখানে লেখা, রায়হান আজ রাতে মারা যাবে গি। আমার বুকের ভেতর যেন হৃৎপিণ্ড থেমে গেল। আমি কাগজটা ছিঁড়ে ফেললাম। সঙ্গে সঙ্গে ঘরের বাতি জ্বলে উঠল। তারপর দরজায় টোকা। ঠক ঠক ঠক। আমি কোনো উত্তর দিলাম না। আবার টোকা। তারপর আরিফের কণ্ঠ, রায়হান। আমি চোখ বন্ধ করলাম। দরজা খোল। আমি চুপ। তুই যদি দরজা না খোলিস আমি চলে যাব। আমি চুপ। কণ্ঠটা এবার বদলে গেল। খুব ধীরে, খুব ভারী একটা কণ্ঠ। তাহলে তোর বন্ধুকে মরে থাকতে হবে? আমি দরজার দিকে তাকিয়ে রইলাম। তারপর দরজার ওপাশ থেকে একটা কান্নার শব্দ। আরিফের কান্না। রায়হান, আমাকে বাঁচা গি। আমার বুক ফেটে যাচ্ছিল। আমি দরজার কাছে গেলাম। হাতটা দরজার হাতলে উঠল। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ শুনলাম, খুলিস না গি। আমি ঘুরে দাঁড়ালাম। ঘরে কেউ নেই। কিন্তু কণ্ঠটা আবার এল। আমি আরিফ। আমি কাঁপা গলায় বললাম, তুই কোথায়? আয়নার ভেতর থেকে উত্তর এল, তোর পেছনে কি? আমি ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম। আয়নায় আমি দাঁড়িয়ে আছি। আমার পেছনে আরিফ। কিন্তু বাস্তবে আমার পেছনে কেউ নেই। আয়নার ভেতরের আরিফ হাত তুলে আমাকে ইশারা করল। তারপর আঙুল ঠোঁটে রেখে বলল, চুপ কি।
এরপর আয়নার ওপর ধীরে ধীরে লেখা ফুটে উঠল। সে দরজার ওপাশে গু। আমি দরজা থেকে দূরে সরে গেলাম। পরক্ষণেই দরজায় প্রচণ্ড আঘাত শুরু হল। থাম, থাম, থাম। কাঠ কেঁপে উঠছে। আমি ঘরের কোণে দাঁড়িয়ে, আর আয়নার ভেতর আরিফ আমাকে দেখছে। হঠাৎ সে আয়নার ওপর হাত রাখল। আমি অবাক হয়ে দেখলাম আয়নার ভেতর থেকে তার হাত বেরিয়ে আসছে। আমি পিছিয়ে গেলাম। সে হাত বাড়িয়ে একটা কাগজ দিল। আমি কাগজটা নিলাম। তাতে লেখা, চিঠিঘর খুঁজে পেতে হলে আমার মৃত্যুর রাতের দরজা খুঁজে বের কর গু। তারপর আয়না আবার স্বাভাবিক হয়ে গেল। দরজার আঘাতও বন্ধ। আমি সারা রাত বসে থাকলাম। ভোরে সিদ্ধান্ত নিলাম, আমি আর পালাব না। আমি চিঠিঘর খুঁজব। আমি আরিফের মৃত্যুর রাতের সেই ঘর খুঁজব। কয়েকদিন ধরে পুরনো জিনিস, ডায়েরি, চিঠি সব খুঁজে দেখতে লাগলাম। একদিন একটা পুরনো ছবির পেছনে লেখা পেলাম, যে ঘর একবার বন্ধ হয় সেটা আর খোলা যায় না গি। ছবিতে আরিফ দাঁড়িয়ে, তার পাশে একটা দরজা। আমি ছবিটা দেখে স্তব্ধ হয়ে গেলাম। দরজাটা আমি চিনতে পারলাম। ওই দরজাটা ছিল আরিফের মৃত্যুর রাতের ঘরের দরজা। কিন্তু ছবিটা তোলা হয়েছিল তার মৃত্যুর অনেক আগে। ছবির পেছনে আরও একটা বাক্য, দরজার নিচে চিঠি আসে গি। আমি বুঝলাম, চিঠিগুলো আসলে কোথা থেকে আসে সেটা জানার জন্য দরজার নিচের ফাঁক দেখতে হবে। আমি সেই পুরনো ঘরে গেলাম। দরজাটা বন্ধ, তালা মরচে পড়া। আমি তালা ভাঙলাম। ঘর খুলতেই একটা ঠান্ডা বাতাস মুখে এসে লাগল। ঘরের ভেতর সবকিছু প্রায় আগের মতোই। টেবিল, চেয়ার, পুরনো বই, আর মেঝেতে অনেকগুলো চিঠি। শত শত, হাজারও হতে পারে। সবগুলো ভিন্ন ভিন্ন নামে। কেউ লিখেছে, আমি ফিরে আসতে চাই উ। কেউ লিখেছে, আমাকে ভুলে যেও না গি। কেউ লিখেছে, আমি জানি তুমি আমাকে হত্যা করেছ উই। আর একটা চিঠিতে লেখা, আমার মৃত্যুর পরও আমি এখানে আটকে আছি গি। আমি একটার পর একটা চিঠি পড়তে লাগলাম। প্রতিটা চিঠির গল্প আলাদা। কেউ দুর্ঘটনায় মারা গেছে, কেউ অসুখে, কেউ নিখোঁজ, কেউ নিজের ঘরে। কিন্তু সবার চিঠিতে একটা মিল। মৃত্যুর পর তাদের শেষ কথা কেউ শুনতে পায়নি। এই ঘর সেই কথাগুলো জমিয়ে রাখত। আমি তখন বুঝলাম, চিঠিঘর কোনো ভূতের আস্তানা নয়। এটা ছিল অসমাপ্ত কথার জায়গা। যে মানুষ কোনো কথা না বলে মারা যায়, তার শেষ কথাগুলো এখানে এসে জমা হয়। কিন্তু কে এগুলো লিখছে? হঠাৎ পেছনে দরজা বন্ধ হয়ে গেল। থাম। আমি ঘুরে দাঁড়ালাম। দরজা বন্ধ। আমি দৌড়ে গিয়ে হাতল ঘোরালাম। খুলছে না। তারপর ঘরের ভেতর থেকে কাগজ ওড়ার শব্দ। শো শো শো। সব চিঠি বাতাসে উঠতে লাগল। চিঠিগুলো আমার চারপাশে ঘুরছে। তারপর একে একে মেঝেতে পড়তে লাগল। সবগুলোতে একই নাম, রায়হান। আমি পিছিয়ে গেলাম। একটা চিঠি আমার পায়ের কাছে এসে পড়ল। আমি সেটা তুললাম। লেখা, তুই দেরি করে ফেলেছিস গিয়ে। আরেকটা, সে জেগে উঠেছে গি। আরেকটা, আরিফ তোকে বাঁচাতে পারবে না গি। আরেকটা, কারণ আরিফ নিজেই তার অংশ উ। আমি চিঠিটা পড়ে স্থির হয়ে গেলাম। আরিফ, সে কি তাহলে? ঠিক তখনই ঘরের কোণে একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে একটা মানুষ বেরিয়ে এল। আরিফ, আমি কাঁপা গলায় বললাম, তুই? সে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোকে অনেকবার বলেছি চিঠিগুলোর উত্তর দিস না গি। আমি বললাম, তুই আমাকে এখানে কেন আনলি? সে মাথা নিচু করল। আমি আনিনি গিয়ে। তাহলে কে? সে আমার দিকে তাকাল। তার চোখে পানি। আমি নিজেই জানি না গি। আমি বললাম, তুই কি মৃত? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ গি। তাহলে তুই এখানে কিভাবে? আমি জানি না গি। কে তোকে মেরেছে? সে মাথা তুলল। আমি পিছিয়ে গেলাম। কি বলছিস? আরিফ বলল, আমি নিজেই দরজা খুলেছিলাম।
আমি নিজেই প্রথম চিঠির উত্তর দিয়েছিলাম। আর সেই মুহূর্তে আমি বুঝেছিলাম যে জিনিসটাকে আমরা মৃত মানুষের আত্মা ভাবি সেটা আসলে আত্মা নয় গি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি? আরিফ বলল, অপেক্ষা গে। কি? মৃত মানুষের অসমাপ্ত অপেক্ষা গে। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, মানুষ মারা গেলে সবসময় তার শরীরই শুধু মরে না, কিছু ইচ্ছা বেঁচে থাকে, কিছু কথা বেঁচে থাকে, কিছু অপেক্ষা বেঁচে থাকে। সেই অপেক্ষাগুলো যখন খুব দীর্ঘ হয় তখন তারা একটা রূপ নেয় গু। আর সেই রূপটাই চিঠি। কি? আমি কিছু বুঝতে পারছিলাম না। আরিফ বলল, প্রথমে চিঠি আসে, তারপর কণ্ঠ, তারপর মুখ, তারপর দরজা, শেষে মানুষ। কি? কোনো মানুষ? সে ফিসফিস করে বলল, যে মানুষ চিঠির উত্তর দেয় গু। আমি তখন বুঝলাম, আমি ইতিমধ্যেই উত্তর দিয়েছি। আমি চিঠির সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, থাম। আমি দরজার ওপাশের কণ্ঠ শুনেছি। আমি আরিফকে প্রশ্ন করেছি। আমি ফাঁদে পড়েছি। আরিফ বলল, এখন তুই এখান থেকে বের হতে পারবি না গি। আমি দরজার দিকে দৌড় দিলাম। দরজা খুলে গেল। কিন্তু দরজার ওপাশে কোনো করিডর ছিল না। ছিল আরেকটা ঘর। আর সেই ঘরের ভেতর আরেকটা দরজা। আমি পেছনে তাকালাম। আরিফ নেই, শুধু তার কণ্ঠ। দৌড়াস না গি। আমি সামনে এগোলাম। আরেকটা দরজা, তার ওপাশে আরেকটা। প্রতিটা ঘরে একই জিনিস, চিঠি, চিঠি, চিঠি। শেষ পর্যন্ত একটা ঘরে ঢুকে দেখি মাঝখানে একটা টেবিল, টেবিলের ওপর একটা খোলা খাতা আর একটা কলম। আমি খাতার কাছে গেলাম। প্রথম পাতায় লেখা, মৃত মানুষের চিঠি গি। পরের পাতা, লেখক রায়হান উ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি খাতা বন্ধ করতে চাইলাম, কিন্তু কলম নিজে নিজে নড়ল। একটা বাক্য লিখল, আজ রায়হান বুঝতে পারল সে মারা গেছে গি। আমি চিৎকার করে উঠলাম, না। কলম থামল। তারপর নতুন লাইন, কিন্তু সে এখনো সেটা মানতে পারছে না গি। আমি পেছনে তাকালাম। ঘরের দেয়ালে একটা আয়না। আয়নায় আমি দাঁড়িয়ে, কিন্তু আমার মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ, ঠোঁট নীলচে। আর আমার বুক নড়ছে না। আমি নিজের বুকে হাত রাখলাম। হৃদস্পন্দন নেই। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। মনে পড়ল, সেই রাতে আমি চিঠি পাওয়ার পর থেকে আমি কি কখনো খেয়েছি? না। ঘুমিয়েছি? না। কিন্তু ক্ষুধা লাগেনি। পানি খেয়েছি? মনে পড়ছে না। আমি কি সত্যিই বেঁচে আছি? তখন দরজার ওপাশ থেকে আরিফের কণ্ঠ এল, রায়হান উ। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কি মারা গেছি? ও বলল, হ্যাঁ গে। কখন? কোনো উত্তর নেই। কখন? তারপর দরজা খুলে গেল। আরিফ দাঁড়িয়ে। সে বলল, প্রথম চিঠিটা যখন তোর দরজার নিচ দিয়ে ঢুকেছিল তার আগেই তুই মারা গিয়েছিলি গি। আমি স্থির হয়ে গেলাম। অসম্ভব উ। তুই একা ঘরে ছিলি। তোর শরীরটা এখনো ওই ঘরেই পড়ে আছে গি। তাহলে আমি? তুই এখন একটা চিঠি গি। আমার চোখ দিয়ে পানি পড়ছিল। চিঠি? হ্যাঁ গে। আরিফ বলল, যে মানুষকে কেউ শেষ কথা বলতে দেয়নি তার শেষ কথাই চিঠি হয়ে থাকে গি। আমি বললাম, তাহলে আমাকে কি করতে হবে? সে বলল, তোর শেষ কথা লিখতে হবে গি। কাকে? যাকে তুই সবচেয়ে বেশি বলতে চেয়েছিলি উই। আমি ভাবলাম। আমার মায়ের কথা মনে পড়ল, বন্ধুদের কথা, জীবনের কথা। কিন্তু হঠাৎ মনে হলো, আমি আসলে কাউকে একটা কথা বলতে চেয়েছিলাম। আরিফকে। আমি বললাম, আমি ওকে বলতে চাই আমি সেদিন তোকে বিশ্বাস করিনি। এজন্য আমি দুঃখিত উ। আরিফ হাসল, এটাই তোর শেষ কথা? আমি মাথা নাড়লাম। হ্যাঁ গে। সে বলল, তাহলে লিখ উই। টেবিলের উপর কাগজ এল।
আমি কলম হাতে নিলাম। লিখলাম, আরিফ, তুই যখন বলেছিলি ভাই পাস, আমি হাসছিলাম। তুই যখন বলেছিলি দরজা খুলিস না, আমি বুঝিনি। তুই যখন সাহায্য চেয়েছিলি, আমি তোকে পাগল ভেবেছিলাম। আজ বুঝলাম তুই একা ছিলি। আমি তোকে বিশ্বাস করিনি। ক্ষমা করিস। আর যদি সত্যিই কোনো জীবন মৃত্যুর পরেও থাকে, তাহলে সেখানে যেন তোর সঙ্গে আবার দেখা হয়। কিন্তু এবার আমি তোর কথা শুনব। লেখা শেষ করতেই ঘরের সব চিঠি একসঙ্গে মাটিতে পড়ে গেল। দরজা খুলে গেল। আলো ঢুকল। আরিফ ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়াল। সে বলল, এবার তুই যেতে পারিস কি? আমি জিজ্ঞেস করলাম, তুই? সে হাসল। আমার চিঠি এখনো শেষ হয়নি গি। আমি বললাম, আমি তোকে নিয়ে যাব। সে মাথা নাড়ল। সব মৃত মানুষকে সঙ্গে নেওয়া যায় না গি। তাহলে? কেউ কেউ চিঠি হয়ে থাকে গি। আমি তার হাত ধরতে গেলাম, কিন্তু হাতের ভেতর দিয়ে বাতাস চলে গেল। তারপর সব অন্ধকার। আমি চোখ খুললাম। দেখলাম, আমি আমার ঘরে। সকাল হয়েছে। বৃষ্টি নেই। জানালা খোলা। টেবিলের উপর সেই কাঠের বাক্স। আমি উঠে দাঁড়ালাম। নিজেকে জীবিত মনে হচ্ছিল। হৃদস্পন্দন শুনতে পেলাম। আমি দৌড়ে আয়নার সামনে গেলাম। আমার মুখ স্বাভাবিক। আমি বেঁচে আছি। আমি হাসলাম। তারপর টেবিলে রাখা চিঠিটা দেখলাম। শেষ চিঠি। আমি সেটা খুললাম। ভেতরে শুধু একটা বাক্য, এবার আর কোনো চিঠি আসবে না ঘি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। সেদিন থেকে কয়েক সপ্তাহ কেটে গেল। সবকিছু স্বাভাবিক। আমি আবার কাজ শুরু করলাম। রাতে ঘুমাতে পারি। বৃষ্টি হলে আর ভয় লাগে না। আরিফের কথা মনে পড়লে বুক ভার হয়, কিন্তু আমি জানি সে শান্তিতে আছে। অন্তত আমি তাই ভাবতাম। একদিন সকালে ডাকপিয়ান একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা আমার নামে। আমি অবাক হলাম, কারণ প্রেরকের নাম নেই। খাম খুললাম। ভেতরে একটা সাদা কাগজ। কিছু লেখা নেই। শুধু নিচে, তুমি ভেবেছিলে গল্পটা শেষ। আমি কাগজটা ফেলে দিলাম। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। ঠক ঠক ঠক। আমি স্থির হয়ে গেলাম। বাইরে কোনো কণ্ঠ নেই। শুধু টোকা। আবার ঠক ঠক। আমি দরজার কাছে গেলাম না। কয়েক মিনিট পর টোকা বন্ধ হল। দরজার নিচ দিয়ে একটা খাম ঢুকল। আমি সেটা তুলে নিলাম। খামের ওপর লেখা, আরিফের শেষ চিঠি গি। আমি কাঁপতে কাঁপতে খাম খুললাম। ভেতরে লেখা, রায়হান, তুই যখন এই চিঠি পড়ছিস, তখন আমি জানি তুই আবার বেঁচে থাকার চেষ্টা করছিস। কিন্তু একটা কথা তোকে বলিনি। চিঠিঘর কখনো খালি হয় না। একজন বের হলে আরেকজন ঢোকে। আমি ভেবেছিলাম আমার পর তুই হবে। কিন্তু তুই নিজের শেষ কথা লিখে বের হয়ে গেছিস। তাই এখন নতুন কেউ এসেছে। সে কে জানিস? যে মানুষটা আমার প্রথম চিঠির উত্তর দিয়েছিল। তুই ভাবছিস সেটা তুই? না, কারণ প্রথম চিঠির উত্তর আমি দিয়েছিলাম। আরিফু। আমি চিঠিটা পড়ে বুঝলাম, সবকিছু শুরু হয়েছিল আরিফের কাছ থেকে। কিন্তু শেষ হয়নি। আমি ধীরে ধীরে ঘরের আয়নার দিকে তাকালাম। আয়নায় আমি একা। তারপর আমার পেছনে একজন দাঁড়িয়ে। একজন মানুষ, মাথা নিচু। আমি ঘুরে দাঁড়ালাম। কেউ নেই। আবার আয়নায় তাকালাম। মানুষটা এখনো দাঁড়িয়ে। আমি তাকিয়ে রইলাম। সে ধীরে ধীরে মাথা তুলল। মুখটা দেখা গেল। আরিফ নয়, আমি নিজেই। কিন্তু মুখটা মৃত। চোখ দুটো কালো। ঠোঁটে অদ্ভুত হাসি। তার হাতে একটা চিঠি। সে আয়নার ভেতর থেকে চিঠিটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি নিতে চাইনি। কিন্তু চিঠিটা নিজে থেকেই আয়নার ভেতর থেকে বেরিয়ে এসে আমার পায়ের কাছে পড়ল। আমি নিচু হয়ে তুললাম। খাম খুললাম। ভেতরে লেখা, প্রিয় রায়হান, তুমি যে গল্পটা বলবে সেটা যেন কেউ বিশ্বাস না করে। কারণ মৃত মানুষের চিঠি কখনো শুধু মৃত মানুষকে লেখা হয় না। কখনো কখনো চিঠি জীবিত মানুষকেও খুঁজে নেয়।
আর যখন চিঠি তোমার নামে আসে তখন বুঝবে কেউ একজন তোমার শেষ কথার অপেক্ষায় আছে। দরজা খুলবে না, উত্তর দেবে না, শুধু মনে রাখবে যে মানুষকে তুমি মৃত ভেবেছ সে হয়তো তোমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। আরিফু। চিঠিটা পড়া শেষ করতেই আমার ঘরের বাতি নিভে গেল। অন্ধকারে আমি শুধু একটা শব্দ শুনলাম, খাসাক্স। কেউ কাগজে লিখছে। তারপর খুব ধীরে একটা কণ্ঠ, রায়হান। আমি চোখ বন্ধ করলাম, কোনো উত্তর দিলাম না। কণ্ঠটা আবার বলল, তুই কি আমার চিঠিটা পেয়েছিস? আমি চুপ। তারপর, উত্তর দেখি। আমি চুপ। কয়েক সেকেন্ড পর দরজায় টোকা। ঠক ঠক ঠক। আমি জানতাম এই টোকা কোনো জীবিত মানুষের নয়। আমি জানতাম দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটা আরিফ নয়। আমি জানতাম যদি দরজা খুলি তাহলে আমার পৃথিবী আর আগের মতো থাকবে না। তাই আমি দরজা খুলিনি। সেই রাত থেকে আজ পর্যন্ত আমি আর কোনো চিঠির উত্তর দিইনি। কিন্তু একটা ব্যাপার এখনো আমাকে ঘুমাতে দেয় না। প্রতিদিন সকালে আমার দরজার নিচে একটা নতুন চিঠি পাওয়া যায়। প্রতিটা চিঠিতে একই কথা, আজ নয়, পরদিন, কাল, তারপর আরেকটু অপেক্ষা কর গি। আর গতকাল যে চিঠিটা পেয়েছি সেটাতে শুধু একটা লাইন ছিল, এবার দরজা আমি খুলব। আজ সারাদিন আমি দরজার দিকে তাকিয়ে আছি। রাত নামছে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালে বৃষ্টির শব্দ পড়ছে। ঠিক সেই প্রথম রাতের মতো। আমার টেবিলের উপর একটা সাদা কাগজ পড়ে আছে। আমি কাগজটার দিকে তাকিয়ে আছি। কলমটা ধীরে ধীরে নড়ছে। কেউ ধরেনি, তবুও লিখছে। প্রথম অক্ষর নখি, তারপর তৈ, মাগি। আমি বুঝতে পারলাম মৃত মানুষের চিঠি গি। কলম থামল। তারপর শেষ লাইনে লেখা হলো, আজ এই গল্পটা যে শুনছে তার জন্য একটা চিঠি আছে গি। আমি কাগজটা পড়ে শিউরে উঠলাম। কারণ শেষ লাইনের নিচে একটা নতুন নাম লেখা শুরু হয়েছে। নামটা এখনো পুরো লেখা হয়নি, শুধু প্রথম অক্ষর দেখা যাচ্ছে। আমি জানি না কার নাম, কিন্তু আমি জানি চিঠিটা যার নামে লেখা হবে সে যদি এই গল্পটা শেষ পর্যন্ত শুনে থাকে তাহলে হয়তো আজ রাতে তার দরজার নিচ দিয়েও একটা বাদামি খাম ঢুকবে। হয়তো খামের ওপর লেখা থাকবে তার নিজের নাম। হয়তো ভেতরে থাকবে এমন একটা কথা যেটা সে বহুদিন আগে ভুলে গেছে। আর হয়তো দরজার ওপাশ থেকে তার সবচেয়ে প্রিয় মৃত মানুষটি তাকে ডাকবে, খুব পরিচিত গলায়, খুব শান্তভাবে বলবে, দরজা খোল। কিন্তু মনে রাখবেন, মৃত মানুষ কখনো দরজায় এসে আপনাকে ডাকবে না। কারণ মৃত মানুষ যদি সত্যিই কিছু বলতে চায় সে চিঠি পাঠাবে। আর সেই চিঠির উত্তর দিলে আপনার গল্প হয়তো শেষ হবে না, হয়তো আপনি নিজেই হয়ে যাবেন মৃত মানুষের পরের চিঠি। তাই আজ রাতে যদি আপনার দরজার নিচ দিয়ে কোনো বাদামি খাম ঢুকে আসে, যদি তাতে আপনার নিজের নাম লেখা থাকে, যদি হাতের লেখাটা খুব পরিচিত মনে হয়, তাহলে দয়া করে খামটা খুলবেন না, দরজাটা খুলবেন না। আর বাইরে থেকে কেউ আপনার নাম ধরে ডাকলেও কোনো উত্তর দেবেন না। কারণ কখনো কখনো অন্ধকারের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা দরজার ওপাশে থাকে না, সেটা থাকে আপনার নিজের স্মৃতির ভেতরে। আর সেই স্মৃতি যদি কোনো এক মৃত মানুষের অসমাপ্ত অপেক্ষার সঙ্গে মিশে যায় তাহলে একটা চিঠিই যথেষ্ট। একটা মাত্র চিঠি, আপনার পুরো জীবন বদলে দেওয়ার জন্য। আর যদি কখনো খুব গভীর রাতে আপনার টেবিলের উপর একটা কলম নিজে নিজে নড়তে শুরু করে, তাহলে শুধু একটা কাজ করবেন, চোখ বন্ধ করবেন, চুপ করে থাকবেন। কারণ কলমটা হয়তো আপনার গল্প লিখছে না, হয়তো লিখছে আপনার শেষ চিঠি। হরর বাংলা। রাত যত গভীর হয় গল্প তত সত্যি মনে হয়। আর কখনো যদি আপনার দরজা ঠক 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 শব্দ হয়, তাহলে মনে রাখবেন সব ডাকের উত্তর দিতে নেই। কিছু দরজা বন্ধ রাখাই ভালো। আর কিছু চিঠি কখনোই পড়তে নেই।